প্রথমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। আর এই ত্রিমুখী যুদ্ধে ইসরায়েল এবার নাকানি চুবানি খাচ্ছে। ইসরায়েলের আর শেষ রক্ষা নাই। ইসরায়েলকে এবার ধূলিসাৎ করে ছাড়বে মুসলিম বিশ্বজাহান। এতেই পাগল পাড়া হয়ে গেছে কট্টরপন্থী দখলদার যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জাবালিয়ায় একটি টানেলের মুখে ভয়াবহ সংঘর্ষ চলছে। এরই মাঝে গাজা উপত্যকার সংঘর্ষে ইসরায়েলি সেনাকে আটক করল হামাস। এদিকে গাজায় ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করছে হামাস, বিপাকে ইসরায়েলি বাহিনী। আরও জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে নতুন করে আলোচনা প্রত্যাখ্যান করল হামাস। আরও জানিয়ে দেব বহুপাক্ষিকতার ভিত্তিতে ন্যায়পূর্ণ বিশ্ব গড়ে তুলবে ইরান ও রাশিয়া, বলছে কানি। জানিয়ে দেব রুশ সীমান্তের ড্রোন প্রাচীর বানাবে 6 ন্যাটো দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন বা দেখছেন। জাবালিয়ায় একটি টানেলের মুখে ভয়াবহ সংঘর্ষ। গাজা উপত্যকার সংঘর্ষে ইসরায়েলি সেনাকে আটক করার দাবি করল হামাস। গাজা উপত্যকার উত্তরে শনিবার এক সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হতাহত করার পাশাপাশি অন্তত একজন দখলদার সেনাকে আটক করার খবর দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। গত বছরের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম কোনো দখলদার সেনাকে আটক করার খবর দিল হামাস। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা আজ রোববার ভোররাতে এই বাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত এক অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামাস যোদ্ধারা একটি জটিল অভিযান চালান। তারা ইহুদিবাদী সেনাদেরকে ফাঁদে ফেলে একটি টানেলের মধ্যে নিয়ে যান। সেখানে তাদের উপর অতর্কিত আক্রমণ চালানো হয়, যাতে বেশ কয়েকজন দখলদার সেনা হতাহত হয়। আবু উবাইদা বলেন, আল কাসেম যোদ্ধারা কাছ থেকে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালান। এ সময় দখলদার সেনাদের সাহায্যে ইসরায়েলের আরেকটি সেনাদল এগিয়ে এলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকেও ঘায়েল করা হয়। হামাসের এই সামরিক মুখপাত্র জানান, ভয়াবহ ওই সংঘর্ষের পর হামাস যোদ্ধারা বিস্ফোরণ ঘটিয়ে টানেলটির মুখ বন্ধ করে দেন এবং অন্তত একজন ইসরায়েলি সেনাকে নিজেদের সঙ্গে নিয়ে যান। হামাসের পক্ষ থেকে ইসরায়েলি সেনা আটক করার খবর প্রচার হলে গাজাবাসী ফিলিস্তিনিদের পাশাপাশি পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও উল্লাস প্রকাশ করেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এক বিবৃতিতে এই ঘটনার হামাসকে অভিনন্দন জানিয়েছে। অবশ্য ইহুদিবাদী ইসরায়েল তাদের কোন সেনার আটক হওয়ার খবর অস্বীকার করেছে। গাজায় ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করছে হামাস, বিপাকে ইসরায়েলি বাহিনী। গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে। এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছে। এতে করে আগের মতো তাদেরকে রাস্তা দেখা যাচ্ছে না, আর রাস্তা তাদের দেখা মাত্র ইসরায়েলি হামলার যে শিকার হতো তা থেকেও রক্ষা পাচ্ছে। এ তথ্য জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষকেরা। ইসরায়েলি বাহিনী 11 মে থেকে জাবালিয়া যুদ্ধ করছে। তারা জানিয়েছে এই এলাকায় ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী, আর তারা এখন পর্যন্ত যুদ্ধে সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট CTP তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে, জাবালিয়া দখল করার জন্য 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে যে হামাস সেখানে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলি বাহিনীর উপর তাদের অস্বাভাবিক উচ্চমাত্রার আক্রমণ প্রমাণ করেছে যে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা কার্যকর রাখতে পেরেছে। এমনকি অক্টোবরে তাদের জাবালিয়া কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও তারা দুর্বল হয়নি। হামাস তার সামরিক শাখাকে প্রচলিত সামরিক বাহিনীর মতো সংঘবদ্ধ করেছে এবং তা পরিচালনার জন্য অভিজ্ঞ সামরিক কমান্ডারদের ব্যাপক বিকল্প তৈরি করেছে। তারা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর ভয়াবহ চাপ সত্ত্বেও অব্যাহতভাবে যুদ্ধ করার জন্য হামাস এই প্রচলিত সামরিক কাঠামো ব্যবহার করছে। এদিকে গাজায় ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। একটি রেকর্ড করা অডিও বার্তায় এই দাবি করে ফিলিস্তিনি গ্রুপটি, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয়। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে এ তথ্য দেননি। তবে তিনি জানিয়েছেন, ওই ইসরায়েলি সৈন্য দলের যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছে। হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে।
ইসরায়েলের সঙ্গে নতুন করে আলোচনা প্রত্যাখ্যান করল হামাস। গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় ইসরায়েল। তবে এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে চায় না বলে জানিয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, আগামী মঙ্গলবার 28 মে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এ সময় ইসরায়েলের সঙ্গে এখন যুদ্ধবিরতির আলোচনা দরকার নেই বলে মন্তব্য করেন ওসামা হামদান। শনিবার 25 মে আল জাজিরা আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে হামদান বলেন, গাজা থেকে যত দ্রুত সম্ভব ইসরায়েলের সেনাদের প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে। তিনি জানান, চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের মধ্যস্থকারীদের দেওয়া একটি প্রস্তাবে রাজি হয়, কিন্তু ইসরায়েল এ প্রস্তাবে দ্বিমত পোষণ করে। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের নতুন করে আলোচনার দরকার নেই, কারণ হামাস আগেই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছিল, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। তাই আলোচনার অর্থ হল গাজায় আগ্রাসন চালিয়ে রাখার জন্য ইসরায়েলকে আরও সময় দেওয়া। উল্লেখ্য, ইসরায়েল হামাসকে যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে গাজার স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ নেই, বরং বলা হয়েছে গাজায় কয়েক মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে। ইসরায়েল হামাসকে ধ্বংস করার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না বলে স্পষ্ট জানিয়েছে। এদিকে হামাস সামরিক কোনো যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না বলে স্পষ্ট জানিয়েছে, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায়। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। বহুপাক্ষিকতার ভিত্তিতে ন্যায়পূর্ণ বিশ্ব গড়ে তুলবে ইরান ও রাশিয়া, বলছে কানি। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছেন, ইরান ও রাশিয়া যে ন্যায় ভিত্তিক বিশ্ব গড়ে তোলার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে তার মূল ভিত্তি হচ্ছে বহুপাক্ষিকতাবাদ। তিনি শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোন লাভের পর নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। কানি বলেন, রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও রাশিয়া দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বিস্তারের চেষ্টা চালাচ্ছে। কানি তার এক্স পোস্টে আরও লিখেছেন, ইরান ও রাশিয়া বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করার যে কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে তার উদ্দেশ্য এমন একটি ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলা, যেখানে প্রতিটি দেশ তার সক্ষমতা অনুযায়ী ভূমিকা পালন করতে পারবে। এক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান প্রেসিডেন্ট রাইসির সঙ্গে এক হেলিকপ্টার দুর্ঘটনা নিহত হওয়ার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আলী বাকিরি কানিকে নিয়োগ দেন। গত 3 বছর সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের ডেপুটি ছিলেন বাকিরি কানি এবং তিনি পাশ্চাত্যের সঙ্গে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আলোচনায় ইরানি প্রতিনিধি দলের সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন। রুশ সীমান্তে ড্রোন প্রাচীর বানাবে 6 ন্যাটো দেশ। নরওয়ে, ফিনল্যান্ড সহ রাশিয়া সীমান্তবর্তী মোট 6টি ন্যাটো দেশ রাশিয়ার বিভিন্ন উস্কানি থেকে দেশগুলোকে রক্ষা করতে ড্রোন প্রাচীর তৈরি করবে। ন্যাটো সদস্য দেশ লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এগনি বিলুটাই শুক্রবার একথা জানিয়েছেন। ড্রোন প্রাচীর চুক্তির অন্য দেশ 3টি হচ্ছে পোল্যান্ড, এস্তোনিয়া ও লাটভিয়া। ড্রোন প্রাচীর তৈরির পরিকল্পনাটি বিশ্বে এই প্রথম এবং সম্পূর্ণ নতুন ধারণা। এই ব্যাপ্তি হবে নরওয়ে থেকে শুরু করে সুদূর পোল্যান্ড পর্যন্ত। লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এগনি বিলুটাইট বার্তা সংস্থা বিএনএসকে বলেন, আমাদের সীমান্ত রক্ষার জন্য ড্রোন ও অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এই উদ্যোগের লক্ষ্য। সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক কর্মকর্তারা বলেছেন, প্রতিরক্ষা খাতে এ ধরনের বিনিয়োগের মূল কারণ হচ্ছে রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণ এবং চলমান যুদ্ধ। তারা অভিযোগ করেছেন, সাম্প্রতিককালে ন্যাটো সীমান্তবর্তী দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার উস্কানিমূলক কার্যক্রম দিন দিন বাড়ছে। ড্রোন প্রাচীর নির্মাণে বিনিয়োগের আওতায় সীমান্তে সেনা উপস্থিতি বৃদ্ধির সঙ্গে আধুনিক প্রযুক্তির নজরদারির সম্মেলন ঘটানো হবে। তবে কবে নাগাদ এই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে সে ব্যাপারে লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট করে কিছু বলেননি। ইউক্রেন মার্কিন সহায়তা। যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইউক্রেনের জন্য সামরিক সহায়তা হিসেবে নতুন চালান পাঠানোর ঘোষণা দিয়েছে। $27.5 কোটি এই মার্কিন সামরিক সহায়তার মধ্যে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ও মাইনের মতো অস্ত্রশস্ত্র রয়েছে। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার চলমান হামলার মধ্যে দেশটিতে সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গত 10 মে থেকে খার্কিভে নতুন করে যুদ্ধ বেঁধেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেনের সাহসী জনগণকে তাদের দেশ রক্ষার জন্য সমর্থন দিতে যুক্তরাষ্ট্র শুক্রবার সে দেশের অন্য অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে বড় ধরনের চালান পাঠানোর ঘোষণা দিচ্ছে। সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী যুদ্ধের ময়দানের গোলাবারুদ এবং তহবিল ঘাটতিতে পরে বিপর্যয়ের সম্মুখীন হয়। জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া। জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করেছে রাশিয়া। গতকাল শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে। জাপানের অবন্ধুসুলভ নীতির কারণে 6 মাস আগে এই চুক্তি বাতিলের উদ্যোগ নেয় মস্কো। 1993 সালের অক্টোবর মাসে 2 দেশ এই চুক্তি সই করে। সোভিয়েত আমলে নির্মিত পরমাণু অস্ত্রের বড় অংশ ধ্বংসের জন্য 2 দেশ চুক্তিবদ্ধ হয়। এই সব অস্ত্র ধ্বংসের সময় পরিবেশগত কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেগুলো চিহ্নিত করার দায়িত্ব ছিল জাপানের। গতকাল
বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ সরকার এবং জাপানের মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 1993 সালের 13 অক্টোবর টোকিওতে সই হওয়া চুক্তি 2024 সালের 21 মে থেকে আর কার্যকর নেই। প্রধানমন্ত্রী মিখাইল মিশস্টিন গত বছরের নভেম্বর চুক্তি থেকে রাশিয়াকে প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন। মস্কো বলছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার প্রকাশ্যে রুশ বিরোধিতা নীতি গ্রহণ করেছে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন বিষয়ে অবন্ধুসুলভ একটি দেশের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া সম্ভব নয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জাপানি পক্ষের পছন্দ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে যে সামরিক অভিযান চালিয়ে আসছে, জাপান তার নিন্দা করেছে এবং মস্কোর বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞার যোগ দিয়েছে। 2022 সালে জাপান রাশিয়ার উপর নিষেধাজ্ঞার আরোপ করার পর টোকিওর সাথে শান্তি আলোচনা স্থগিত করে রাশিয়া, সূত্র 5 টুডে।